অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কয়েকদিনের গুঞ্জন, বঙ্গভবনের প্রস্তুতি আর সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তাল আলোচনা শেষে শুক্রবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিলেন তিনি। কিন্তু পদত্যাগ দিয়েই কি শেষ হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু অধ্যায়, নাকি যে কোনো সময় হতে পারেন গ্রেপ্তার? জানবো আজকের এক্সপ্লেইনারে। লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু, এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরই রীতিমতো ক্ষোভে ফুটছিল নানা মহল। জুলাইয়ের সঙ্গে নতুন বাংলাদেশের সঙ্গে রীতিমতো বেইমানি করেছেন এমন মতো এসেছিল। দাবি উঠেছিল তাকে ছেড়ে দিলে জুলাইয়ের সাথে রীতিমতো প্রতারণা করা হবে। এমনকি যে বিএনপি সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তাকে সম্মানে বহাল রাখলো, সেই তারেক রহমান সরকারের সাথেও গাদ্দারি করেছেন রাষ্ট্রপতি, এমন কথাও উঠেছিল। সেই ক্ষোভের রেশ ধরেই শেষ পর্যন্ত এলো পদত্যাগের খবর। সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে, শুক্রবার বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, যেখানে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা দিতে হয় স্পিকারের কাছেই, আর সে কারণেই চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকারের নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে ফেরাটা এতদিন আলোচনার জন্ম দিয়েছিল। এখন 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্ব সামলাবেন স্পিকার নিজেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে। তবে পদত্যাগের একদিন আগেও রাষ্ট্রপতি নিজে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু বলেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক জাতীয় দৈনিককে ফোনে দেওয়া প্রায় 2 মিনিটের সাক্ষাৎকারে পদত্যাগ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, দেখতে পাবেন। প্রশ্নটা বিব্রতকর। আর শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়ে তিনি বলেন, এটা পুরোপুরি ভিত্তিহীন। কারো যদি মাথা খারাপ হয় সে এ ধরনের কথা বলতে পারে। নিজের তখনকার অসুস্থতার প্রসঙ্গ টেনে তিনি জানান, সে সময় তিনি ছিলেন মৃতপ্রায়, চিকিৎসাধীন। শেষ পর্যন্ত অবশ্য অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বিদায় নিলেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য। এদিকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমকে বলেন, এটা তো সর্বজন বিদিত, আমার মুখ থেকে শুনে কি লাভ? আই এম সিক, সো ইট ইজ ডান। পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়ে গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বলে দিয়েছি, বুঝে নেন। পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, তবে এ বিষয়ে এই মুহূর্তে আর তেমন কিছু বলার নেই বলে জানান তিনি। এদিকে পদত্যাগপত্রে বাংলাদেশের সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতি লিখেন, আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। এ মতাবস্থায় সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছি। এবার আসল প্রশ্নে ফেরা যাক, গ্রেপ্তার কি হতে পারেন শাহাবুদ্দিন চুপ্পু? জবাব লুকিয়ে আছে সংবিধানের 51 অনুচ্ছেদে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আইন বিশেষজ্ঞরা বলছেন, এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলাই দায়ের করা যায় না। তিনি সাংবিধানিক দায় মুক্তি ভোগ করেন। এখন যেহেতু তিনি আর পদে নেই, সেই দায় মুক্তির ঢালও সরে গেছে। অর্থাৎ আইনি দিক থেকে তার বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া শুরুর পথ এখন খোলা। গ্রেপ্তারের দাবিটা তাই নিছক স্লোগানই নয়, এর পেছনে স্পষ্ট সাংবিধানিক যুক্তি রয়েছে।
বিশ্লেষকদের একাংশ আবার দৃষ্টি আকর্ষণ করছেন চুপ্পুর দীর্ঘ প্রাতিষ্ঠানিক অবস্থানের দিকে। 2011 থেকে 16 সাল পর্যন্ত তিনি দুদক কমিশনার ছিলেন। 2020 সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন। 2023 সালে দলটির মনোনয়নেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পরও তিনি পদে থেকে যান। এমনকি নির্বাচিত সরকারের আমলেও এতদিন বহাল ছিলেন। এই সময়ে ব্যাংক খাতেও তার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্কিত এক ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন একটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এবং আরেকটি ব্যাংকের উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এমন সময়ে যখন ব্যাংক খাতে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিল। বিশ্লেষকদের ভাষায় ক্ষমতার এতগুলো ভিন্ন অধ্যায়ে একই ব্যক্তির টিকে যাওয়াটা প্রশ্ন তোলে, সর্বোচ্চ পদে বসে তিনি ঠিক কার স্বার্থ রক্ষা করেছেন। গ্রেপ্তারের দাবিটা কিন্তু কেবল একটি দল থেকে আসছে না। বিরোধী দলীয় চিফ হুইপ সংসদ সদস্য নাহিদ ইসলামের দাবি ছিল, ফ্যাসিবাদের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। নাহিদ ছাড়াও বাংলাদেশ খেলাফত যুব মজলিস পৃথক বিবৃতিতে জুলাই গণহত্যার দায়ে চুপ্পুর গ্রেপ্তার দাবি করেছে। জুলাই জনতার ব্যানারে ছাত্র জনতা টিএসসিতে অনশনেও বসেছিল। 2024 সালের জুলাই অভ্যুত্থানে হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছেন, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। অভিযোগ আছে রাষ্ট্রপতি সেই গণহত্যায় নীরব সমর্থন দিয়ে গেছেন। ইতিহাস ঘাটলে দেখা যায় ক্ষমতা হস্তান্তরের পর রাষ্ট্রপ্রধানের গ্রেপ্তার হওয়াটা বাংলাদেশে বা বিশ্বে নতুন কিছু নয়। 1990 সালের গণ অভ্যুত্থানে পদত্যাগের পর পরের বছরই একের পর এক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ, পরে কারাদণ্ড ভোগ করেন তিনি। বিশ্বে এই প্যাটার্ন স্পষ্ট। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হে অভিশংসিত হওয়ার পর গ্রেপ্তার হয়ে 20 বছরের কারাদণ্ড পান। চলতি বছরই আরেক সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফ্রান্সে গত বছর সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে সরাসরি কারাগারে যেতে হয়েছে। পেরুর ফুজিমোরি, মিশরের মুবারক, পাকিস্তানের মুশাররফ, এমন আরও অনেক নজির আছে যেখানে ক্ষমতায় থাকাকালে ভোগ করা দায়মুক্তি সরে যাওয়ার পরই পুরনো অভিযোগ নতুন করে সামনে এসেছে। অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে যে প্রশ্ন এখন উঠছে তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, ক্ষমতা হস্তান্তরের পরবর্তী জবাবদিহির একটি বৈশ্বিক ধারারই অংশ। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের অধ্যায় শেষ হয়েছে, সাংবিধানিক দায়মুক্তির ঢালও সরে গেছে। এখন বিষয়টি নির্ভর করবে তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন কি পদক্ষেপ নেয় তার উপর। ফলে শাহাবুদ্দিন চুপ্পুর অধ্যায় শেষ পর্যন্ত একটি পদত্যাগপত্রেই সীমাবদ্ধ থাকে, নাকি বিশ্বের অন্য অনেক সাবেক রাষ্ট্রপ্রধানের মতো আদালতের কাঠগড়ায় পর্যন্ত গড়ায়? আগামী কয়েকদিনের মধ্যেই তার উত্তর মিলবে।